প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকের আলোচ্য বিষয় পর্যায়ভিত্তিক গতি চ্যাপ্টারের বা সরল দোলকের গতি কি সিম্পল হারমোনিক মোশন, এই বিষয়টি নিয়ে আমরা ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করার চেষ্টা করব যে সরল দোলকের গতি সিম্পল হারমোনিক মোশন হয় কি না। শুরুতেই আগে আমি একটা বিষয় তোমাদেরকে মনে করিয়ে দিই, সেটা হলো সিম্পল হারমোনিক মোশন হওয়ার শর্তটা কী ছিল বলো তো? শর্তটা ছিল যখনই কোনো স্পন্দনশীল কণা স্পন্দিত হবে তখন তার প্রত্যয়নী যে বল, সেই বল এবং সরণ পরস্পরের সমানুপাতিক এবং বিপরীতমুখী হবে। অনুরূপভাবে আমরা অ্যাক্সেলারেশন অর্থাৎ ত্বরণ এবং সরণ, এটাও কী হবে বলো তো? বিপরীত হবে। যেই সম্পর্কটা আমরা জেনে আসছিলাম প্রিভিয়াস প্রথম দিকের আলোচনায়, তারপরেও আমি একবার বলে নিই। তাহলে কি এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স এবং এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এই দুইটা শর্ত সাধারণত কি আমরা জেনে আসছি যে এই শর্ত যদি মেনে চলে কোনো গতিশীল বস্তু কণা, তাহলে তার গতি কী হবে বলতো? সরল সন্ধিত স্পন্দন গতি। তো আমরা এখন এই বিষয়টি আমরা পরীক্ষা করার চেষ্টা করব যে আসলে সরল দোলকের গতি সরল স্পন্দন গতি কিনা। তাহলে আমরা শুরুতেই একটা সরল দোলক প্রথমে আমরা আঁকবো। একটা সরল দোলক দেখতে আসলে কেমন তোমরা অনেক দেখেছো। সরল দোলকটা দেখতে এরকম একটা বিষয়। তুমি একটা বস্তুকে এখান থেকে সুতা দিয়ে ঝুলে দিয়েছো। তাহলে যদি এই বস্তুটাকে সুতা দিয়ে ঝুলে দাও, এই সুতাটা যদি কিছু শর্ত আছে, এই সুতাটা যদি কি হয়, অনমনীয় যদি হয়, অপ্রসারণশীল যদি হয়, এবং এই সুতা যদি কি এই বফটা বা এই বস্তুটা যদি কি স্বাধীনভাবে যদি কি করতে পারে বলতো, এরকমভাবে দুলতে পারে, তাহলে এই ধরনের গতিকে আমরা কি বলবো বলতো? সরল দোলন গতি। এবং এই যে দুলতেছে এই ব্যবস্থাটাকে আমরা বলবো হলো সরল দোলক। আশা করি বুঝতে পেরেছ। তো এখন দেখো, এই দোলকটা যখন দোলে বা সিম্পল হারমোনিক মোশনে যখন থাকে, ঠিক এই বফটা কোথায় যায় বলো তো? এই বিন্দুতে চলে যায়। ওকে, তো এই বফটা যদি এই বিন্দুতে যায়, তাহলে কি নিশ্চয়ই কি এরকম একটা বৃত্তাকার একটা পথ সৃষ্টি করে, এরকম একটা পথ সৃষ্টি করে। তো আমাদের এখানে লক্ষ্য করতে হবে এই ববের একটা ভর আছে, তাই না? ববের অবশ্যই কি আছে? ভর আছে। সুতরাং কি এর কি আছে? ভর আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি দোলকের এই বিন্দুটার নাম হলো ঝুলন বিন্দু। আর এই বিন্দু থেকে এই টোটাল যে দৈর্ঘ্যটা, এটাকে আমরা বলছি হলো কার্যকরী দৈর্ঘ্য। কি বলছি বলতো? এটা হলো এখান থেকে শুরু করে এই ঝুলন বিন্দু থেকে শুরু করে এই পর্যন্ত যে ববের ভারকেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, সেটাকে বলছি আমরা কার্যকরী দৈর্ঘ্য। একে এল দ্বারা প্রকাশ করা হয়। এল ইকুয়ালস টু লেখা হয় এল প্লাস আর। এল প্লাস আর। আরটা কি দেখো? আর হলো এই যে বব, এই ববের ব্যাসার্ধটা হলো আর। এই যে এইটা হলো আর। আর হলো ববের ব্যাসার্ধ। আর স্মল এল যেটাকে আমরা ধরেছি, স্মল এলটা হলো বলা হচ্ছে যে সুতার দৈর্ঘ্য, অর্থাৎ যেই সুতা দ্বারা আমরা ববটাকে ঝুলিয়ে দেবো সেটার দৈর্ঘ্য হলো এল। তাহলে স্মল এল হলো সুতার দৈর্ঘ্য, আর হলো ববের ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে লিখে দিই ববের ব্যাসার্ধ, আর এল হলো কার্যকরী দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য। ওকে, আর স্মল এল হলো সুতোর দৈর্ঘ্য, যে সুতো দিয়ে আমরা ঝুলাচ্ছি তার দৈর্ঘ্য, সুতোর দৈর্ঘ্য। এখন সরল দোলন গতি বা সিম্পল হারমোনিক মোশন, এইটা আমরা পরীক্ষা করার জন্য যেই বিষয়টা আমি একটু দেখানোর চেষ্টা করব,
একটু মনোযোগী হতে হবে তোমাদের, একটু মনোযোগী হও। নিশ্চয়ই তোমরা জানো কোনো বস্তু যখনই হবে তার কি থাকবে, ভর থাকবে। তো এই ববের ভর আছে, এই ববের ভরটাকে আমরা ধরে নিয়েছি কী বলতো, এফ। যখন এই বস্তুটাকে আমরা সুতো দিয়ে যখন ঝুলে রাখবো, স্বাভাবিক অবস্থায় ঝুলে রাখবো, তখন ঠিক এই বস্তুটার যে ভর, এই বস্তুটাকে কি পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করবে। আর পৃথিবীর কেন্দ্রের দিকে যে আকর্ষণ বল, সেটাকে আমরা বলছি কী বলতো, তার ওজন। অর্থাৎ ওজন কোন দিকে ক্রিয়াশীল বলতো, নিচের দিকে ক্রিয়াশীল। তাহলে ঠিক এই বিন্দুতেও ওজনটা কোন দিকে ক্রিয়াশীল হবে বলতো, ঠিক নিচের দিকেই ক্রিয়াশীল হবে। তাহলে ওজন সর্বদা কোন দিকে ক্রিয়াশীল হয়, নিচের দিকে। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু mg, এই ওজনটা নিচের দিকে ক্রিয়াশীল হচ্ছে। এরপরে দেখো, আমরা জেনে আসছিলাম ভেক্টর বিভাজন যখন আমি পড়াই তখন তোমাদেরকে বলছিলাম যে ভেক্টর চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে, কারণ ভেক্টরের প্রয়োগ প্রায় সর্বক্ষেত্রে আমরা পেয়ে থাকি। তাহলে এখন এখানে ঠিক যেহেতু ওজন একটি ভেক্টর রাশি, এই ওজন ভেক্টর রাশি হওয়ার জন্য এটার বিভাজন হবে। তাহলে বিভাজন কিভাবে হবে দেখো, এই যে সুতা, এই সুতাটা কি করতেছে, এই বস্তুটাকে টানতেছে তার দিকে। তাহলে সুতার টান আমরা এদিকে ধরতে পারি, এটা হলো কি বলতো, সুতোর টান। সুতোর টান এটাকে আমরা লিখতে পারি কি দ্বারা, টি দ্বারা। টানটা কি এক ধরনের বল, সুতার টান হলো কি টি। আর ঠিক এই ওজনটা দুই ভাগে বিভাজিত হবে কখন, যখন আমরা এই বস্তুটাকে এরকম করে টেনে নিয়ে ছেড়ে দেব, যখন এরকমভাবে দুলতে থাকবে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি দেখব, এই ওজনটা দুই ভাগে বিভাজিত হয়। একটা অংশ ঠিক এই বরাবর কাজ করে, আর একটা অংশ ঠিক এই বরাবর কাজ করে। একটু লক্ষ্য করো, দেখো এই বরাবর যে অংশটা কাজ করে সেটা দেখো, এখানে এই কোণটা হলো থিটা, এই কোণটাও কত, থিটা। এই বরাবর যে অংশটা কাজ করবে সেটাকে আমরা বলছি হলো mg কোসাইন থিটা, আর এই বরাবর যে অংশটা কাজ করে সেটা হলো mg, এটা হলো সাইন থিটা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে mg বল বা ওজন দুই ভাগে বিভাজিত হয়েছে। আমরা যদি এক্স অক্ষের দিকে চিন্তা করি সেটা হলো কি mg cos থিটা, যেটা ওজনের অভিলম্বর সঙ্গে কি থিটা কোণ উৎপন্ন করেছে, এই জন্য mg cos থিটা। আর একটা অংশ কাজ করেছে কি বলতো, mg sin থিটা। এখন যে বিষয়টি আমাদের লক্ষ্য করতে হবে, সুতোর টান টি এবং mg cos থিটা পরস্পর থেকে কি বলতো, পরস্পরের বিপরীত দিকে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারবো যে সুতোর টান টি সমান mg cos থিটা। তাহলে সুতার টান টি mg cos থিটাকে কি করে বলতো, প্রশমিত করে বা নিউট্রাল করে। তাহলে সুতার টান টি কি করে বলতো, mg cos থিটাকে নিউট্রাল করে ফেলে। তাহলে ওজনের কোন উপাংশটা কাজে লাগে বলতো, mg sin থিটা। এই অংশটা কি অবশিষ্ট রয়ে যায়। তাহলে এই অংশের জন্য মূলত কোনো বব সর্বোচ্চ বিস্তারে যাওয়ার পর ঠিক সেখান থেকে আবার সাম্য বিন্দুর দিকে ফিরে আসে। যদি এই অংশটা যদি না থাকতো তাহলে কিন্তু সে কি ফিরে আসতে পারতো না। সুতরাং আমরা বলবো যে mg sin থিটা ববকে সাম্য বিন্দু অভিমুখী করে, অর্থাৎ সাম্য বিন্দুতে ফিরে নিয়ে আসার জন্য চেষ্টা করে বা সাম্য বিন্দুতে ফিরে নিয়ে আসে। তাহলে mg কি বলো তো, এক ধরনের বল, তাই না? আমরা কি বলেছি, mgটা কি এক ধরনের বল। সুতরাং আমরা বলতে পারি যে mg sin থিটা একটা বল। তাহলে mg sin থিটা যদি বল হয় তাহলে এই বলটা কোন ধরনের বল বলো তো, এই বলটা হলো প্রত্যয়নী বল। কেন প্রত্যয়নী বল? কারণ mg sin থিটা উপাংশ সাধারণত কি সাম্য বিন্দুর দিকে ববটাকে ফিরিয়ে আনার চেষ্টা করে, এই জন্য এটাকে বলেছি আমরা প্রত্যয়নী বল। তাহলে প্রত্যয়নী বলের ডেফিনেশন থেকে আমরা জানি এফ ইকুয়ালস টু কী বলতো, mg sin থিটা। তবে এখানে কি ডিরেকশনটা কি হবে বলতো, নেগেটিভ। তাহলে এফ সমান কি
মাইনাস এমজি সাইন থিটা। তাহলে এই এফটা হলো কি প্রত্যয়নী বল, প্রত্যয়নী বল এফ। আর টি ইকুয়ালস টু এমজি কস থিটা পরস্পরকে কি করে ফেলে বলো তো? পরস্পরকে প্রশমিত করে ফেলে, প্রশমিত করে ফেলে। ওকে। আর প্রত্যয়নী বল কি করে? ববটাকে সাম্যবিন্দুর অভিমুখে নিয়ে আসার চেষ্টা করে, বারবার সাম্যবিন্দুর অভিমুখে নিয়ে আসে। যখন কণাটা এই বিন্দুতে থাকবে ববটা, তখন এই বল এদিকে কাজ করবে। যখন এই বিন্দুতে থাকবে তখন এমজি কস সাইন থিটা কি এইদিকে কাজ করবে। ওকে। তাহলে আমাদের এই বিষয়টা কি বুঝতে বাকি রইল না। তাহলে আমাদের এখন মেইন বিষয় হলো এইটা, এফ ইকুয়ালস টু মাইনাস এমজি সাইন থিটা। আমি এই অংশটাকে একটু মিশিয়ে ফেলি। এখান থেকে আমরা কি জানি বলো তো? ববটা গতিশীল হচ্ছে, তাই না? বব গতিশীল হয়। যদি বব গতিশীল হয় তাহলে ববের কি থাকবে? ববের উপর বল প্রযুক্ত হচ্ছে। তাহলে যদি বল কোনো বস্তুর উপর যখন বল প্রযুক্ত হয় তখন ওই বস্তুটার কি সৃষ্টি হয়? ত্বরণ সৃষ্টি হয়, অর্থাৎ বেগের পরিবর্তন হয়। তাহলে যদি ববের ওপর ববের ভর আছে, তাহলে ববের ওপর যদি একটা বল এমজি সাইন থিটা প্রযুক্ত হয় তাহলে তার জন্য ববের ত্বরণ হবে। তাহলে যদি ববের ত্বরণটাকে আমরা এ ধরি তাহলে দেখো ববের অ্যাক্সেলারেশন কি এ। ববের ত্বরণটাকে যদি আমরা এ ধরি তাহলে আমরা কি লিখতে পারবো? ববের ত্বরণ এ। এ হইলে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি এফ ইকুয়ালস টু এম এ। এম এ ইকুয়ালস টু মাইনাস কি বলতো? এম জি সাইন থিটা। ওকে। নেক্সট আমরা জানি যে এম উভয় পার্শ্বে এম আছে, তাহলে এম থাকবে না। তাহলে কি থাকে? শুধু এ সমান আমরা লিখতে পারি এ সমান মাইনাস জি সাইন থিটা। এখন আমাদের মনে রাখতে হবে যে এই যে থিটা এবং এই যে থিটা, এই থিটার মানটা কি খুবই ক্ষুদ্র। থিটার মানটা কি খুব ক্ষুদ্র। থিটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে একটা বিষয় তোমাদেরকে মনে করে দেই যে থিটা যখন খুব ক্ষুদ্র হবে তখন আসলে কি অতিভুজ আর হলো ভূমি এই দুইটার দৈর্ঘ্য প্রায় সমান হয়ে যায়। ঠিক আছে? থিটা খুব ক্ষুদ্র হলে, তাহলে থিটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে আমরা এখানে লিখব যে থিটা ক্ষুদ্র হলে সাইন থিটার সমান কি লিখবো বলো তো? থিটা। তাহলে আমাদের এই নোটটা মনে রাখতে হবে, থিটা যদি ক্ষুদ্র হয় তাহলে এই ভূমি আর অতিভুজ, এটা হলো অতিভুজ আর এটা হলো ভূমি, এই দুইটার কোনোটাকে আসলে পার্থক্য করা যায় না। যার কারণে থিটা ক্ষুদ্র হলে সাইন থিটার সমান কি শুধুমাত্র আমরা থিটা দ্বারা প্রকাশ করি। তাহলে সাইন থিটার সমান যদি শুধু থিটা হয় তাহলে আমরা এই সমীকরণে কি লিখবো দেখো তো? এ সমান মাইনাস জি সাইন থিটার সমান থিটা, তাহলে শুধু থিটা। তাহলে আমরা লিখতে পারি এ সমান মাইনাস জি থিটা। এ সমান মাইনাস কি জি থিটা। এখন এখানে প্রশ্ন আসে, দেখো এই যে বব এখান থেকে এই পর্যন্ত কি সরণ হচ্ছে না বলো তো? সরণ হচ্ছে। তাহলে এই সরণের পরিমাণটাকে যদি আমরা কি ধরি বলো তো? এক্স দ্বারা যদি ধরে নিলাম যে এই সরণটা হলো এক্স, সরণটা কি বলতো? এক্স। আর এইটা যেহেতু একটা বৃত্তাকার যে একটা শেপের মতো হয়ে আছে, যার কারণে এইটাকে আমরা কি এটা দিয়ে আমরা যদি একটা বৃত্ত চিন্তা করি বা একটা সার্কেল যদি বিবেচনা করি তাহলে এই এক্সটাকে আমরা বলতে পারি কি বৃত্তচাপ। এক্সটাকে কি বলতে পারি বলো তো? বৃত্তচাপ বলতে পারি। তাহলে এক্স যদি বৃত্তচাপ হয় তাহলে এলকে আমরা কি বলবো বলো তো? এল কার সমান হবে? নিশ্চয়ই কি ব্যাসার্ধের সমান হবে। তাহলে এল যদি ব্যাসার্ধের সমান হয় এবং এক্স যদি বৃত্তচাপ হয় তাহলে কোণের ডেফিনেশনে আমরা কি শিখে আসছি? কোণ বলতে কি থিটা। তাহলে থিটা বলতে কোণ বোঝায়। কোণ সমান কি আমরা জানি? চাপ ডিভাইডেড ব্যাসার্ধ, মানে বৃত্তচাপ ডিভাইডেড কি ব্যাসার্ধ। তাহলে বৃত্তচাপ কি আমরা ধরে নিলাম? বৃত্তচাপ হলো এক্স ডিভাইডেড ব্যাসার্ধ কি বলতো? আর এর জায়গায় আমরা কি লিখছি? এল। তাহলে থিটা ইকুয়ালস টু আমরা লিখছি এক্স ডিভাইডেড এল। থিটা ইকুয়ালস টু এক্স ডিভাইডেড এল। এই মানটা আমরা এখানে বসাবো, থিটা ইকুয়ালস টু এক্স ডিভাইডেড এল।
তাহলে এ ইকুয়ালস টু মাইনাস জি ইন্টু থিটা ইকুয়ালস টু লেখা যায় এক্স ডিভাইডেড এল। নিশ্চয়ই তোমাদের জানা আছে যে একটা সরল দোলকের ক্ষেত্রে তার যে কার্যকরী দৈর্ঘ্য এল, এই এল এর মান কি কখনো পরিবর্তন হবে না। তাহলে এই কার্যকরী দৈর্ঘ্য এলটা কখনো কি হবে না, পরিবর্তন হবে না। আচ্ছা, মনে হয় এটা দেখা যাচ্ছে না, আর একটু উপরে লেখা দরকার, তাই না? এই সমান মাইনাস জি জি থিটা। তাহলে আমি এই পাশে এখানে লেখার চেষ্টা করি। implies that a সমান মাইনাস জি ইন্টু থিটা ইকুয়ালস টু লেখা যায় এক্স ডিভাইডেড এল। আমরা এটাকে মডিফাই করে লিখি a সমান মাইনাস জি বাই এল ইন্টু এক্স, এ সমান মাইনাস, দেখো এটাকে কনস্ট্যান্ট যদি লিখি ইন্টু এক্স। আচ্ছা, কেন কনস্ট্যান্ট? তোমরা তো জানো যে কার্যকরী দৈর্ঘ্য এল, এল এর মানের কোনো পরিবর্তন হবে না, এবং একটা নির্দিষ্ট স্থানে জি এর মানও কিন্তু কি নির্দিষ্ট। তাহলে জি এর মান একটা নির্দিষ্ট স্থানে যদি নির্দিষ্ট হয় এবং যদি এল যদি কোনো পরিবর্তন না হয় বা এল এর মানের যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলো তো? জি ডিভাইডেড এল, এটার যে অনুপাত, এটাকে আমরা কনস্ট্যান্ট ধরতে পারি। তাহলে এই জন্য আমরা কি ধরলাম? কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট যদি হয় তাহলে আমরা টোটালি এই সমীকরণটাকে লিখতেই পারি যে এ এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। শিওর? কি একমত? বলো, তোমরা কি একমত? হ্যাঁ, অবশ্যই একমত হতে হবে। আর যখনই এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স আসছে, আমরা কিন্তু আগে এটা শিখে আসছিলাম যে যখন ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হবে তখন সেটার গতি কী হবে? স্পন্দন গতি। যদি একমত হয়ে থাকো তাহলে অবশ্যই সরল দোলকের গতি কী বলতো? সিম্পল হারমোনিক মোশন। ওকে, যদি একমত হয়ে থাকো তাহলে কি সরল দোলকের গতি কি? সিম্পল হারমোনিক মোশন। আমরা এখন দেখব এই সরল দোলকের দোলনকাল বা পর্যায়কাল কত, আর সরল দোলকের দোলনকালের মানটা আমরা কিভাবে বের করব। সরল দোলকের দোলনকালের সমীকরণ। ওকে, সরল দোলকের দোলনকালের সমীকরণ আমরা বের করতে চাই। তাহলে সরল দোলকের দোলনকালের সমীকরণ বের করতে চাইলে আমাদেরকে এই সমীকরণটাতে একটু ফিরে যেতে হবে, ঠিক এখানে। ঠিক কোথায় বলো তো? এই বিন্দুতে একটু ফিরে যেতে হবে। দেখতে পাচ্ছ তো? এ সমান মাইনাস জি ডিভাইডেড এল ইন্টু এক্স, জি ডিভাইডেড এল ইন্টু এক্স, এই সমীকরণটাতে আমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে আমি যদি এই সমীকরণটাকে এখানে ফিরে যাই, আমি এখানে লিখি যে এ সমান মাইনাস জি ডিভাইডেড এল ইন্টু এক্স লিখলাম। এ সমান আমরা কি জানি বলতো? কোনো সরল সন্ধিত স্পন্দন গতি সম্পন্ন কোনো কণা যদি হয় তাহলে তার অ্যাক্সেলারেশন কি আমরা জেনে আসছি। অ্যাক্সেলারেশন এ হলো কি বলতো? মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ওকে, তাহলে মাইনাস, দেখো মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু মাইনাস জি ডিভাইডেড এল ইন্টু এক্স। তাহলে উভয় পাশ থেকে কি এক্স এক্স ভ্যানিশ হয়ে যাবে। তাহলে ওমেগা স্কোয়ার সমান আমরা কি লিখতে পারবো? শুধুমাত্র মাইনাস, মাইনাস মাইনাস থাকবে না, মাইনাস ভ্যানিশ, মাইনাস ভ্যানিশ। তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু শুধুমাত্র লিখতে পারবো জি ডিভাইডেড এল। তাহলে ওমেগা সমান কি লিখতে পারবো? ওমেগা ইকুয়ালস টু রুট ওভার জি ডিভাইডেড এল, রুট ওভার জি ডিভাইডেড এল। এবার ওমেগা ইকুয়ালস টু কী লেখা যায় বলো তো? টয়েস পাই ডিভাইডেড কি টি সমান রুট ওভার জি ডিভাইডেড এল। তাহলে এখন তো আর বুঝতে বাকি রইল না যে আমরা দোলনকালকে যদি আমরা টি দ্বারা লিখি তাহলে টি সমান কি লিখব? টি ইকুয়ালস টু লিখতে পারি টয়েস পাই রুট ওভার এল ডিভাইডেড কী বলতো? জি। টি ইকুয়ালস টু টয়েস পাই রুট ওভার এল ডিভাইডেড জি। এই সমীকরণটাকে আমরা বলেছি কি বলতো? সরল দোলকের দোলনকালের সমীকরণ।
ওকে, যেখানে টি কে বোঝায় কি দোলনকাল, এল হলো কার্যকরী দৈর্ঘ্য, জি হলো যেই স্থানে দোলকটা থাকবে সেই স্থানের অভিকর্ষ ত্বরণের মান। তাহলে টি ইকুয়ালস টু টয়েস পাই রুট ওভার এল ডিভাইডেড জি, এটা হলো সরল দোলকের দোলনকালের সমীকরণ। তো একটা দোলকের ক্ষেত্রে আমি দোলনকাল পেলাম, তাহলে এরকম কি আমরা আরেকটা এক্সাম্পল দিয়েছিলাম একটা স্প্রিংয়ের জন্য, তাহলে একটা স্প্রিংয়ের জন্যও কি এরকম দোলনকালের সমীকরণ থাকবে না থাকবে না বলো তো? হ্যাঁ অবশ্যই একটা স্প্রিংয়ের জন্য দোলনকালের সমীকরণ থাকবে। তো যদি একটা স্প্রিং দুলতে থাকে তাহলে স্প্রিংয়ের জন্য দোলনকালের সমীকরণটা কেমন হবে আমরা একটু দেখি। স্প্রিংয়ের জন্য, তাই না? ধরে নাও যে একটা স্প্রিং ঠিক এখান থেকে এই বরাবর এরকমভাবে কি হচ্ছে বলতো সংকুচিত প্রসারিত হচ্ছে, যাই হোক। তো এখানে ভরযুক্ত আছে, এখানে ভরযুক্ত আছে, নিশ্চয়ই কি আমাদের জানা আছে। আমি যদি এটাকে বলি যে সাম্যবিন্দু, সাম্যবিন্দু, তাহলে কি এই স্প্রিংটা এদিক ওদিক কী করতে থাকবে বলো তো? দুলতে থাকবে। যদি দুলতে থাকে সেক্ষেত্রে কি তার সরণ কী হতে পারে? এখানে এক্স হতে পারে। আর এটার জন্যও কী হতে পারে বলো তো? সরণ কী হতে পারে বলো তো? এক্স হতে পারে। যদি এরকমভাবে দুলতে থাকে এম ভরের যদি স্প্রিং হয় তাহলে তার দোলনকাল কত আমরা সেটা একটু জানার চেষ্টা করব। আমরা জানি যে দোলনকাল টি ইকুয়ালস টু কি জানি বলো তো? দোলনকাল, দোলনকাল টি ইকুয়ালস টু টয়েস পাই ডিভাইডেড কি বলতো? ওমেগা। আমাদের এই সমীকরণটা কি জানা আছে না নেই? আছে, নিশ্চয়ই আমরা জানি। টয়েস পাই রুট ওভার ওমেগা ইকুয়ালস টু কী লেখা যায় বলো তো? আমরা জানি ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কে ডিভাইডেড এম। তাহলে শুধু ওমেগার সমান কী লেখা যাবে? রুট ওভার কে ডিভাইডেড এম, রুট ওভার কে ডিভাইডেড এম, ওমেগার মান। তাহলে এখন এইটাকে যদি আমরা একটু সুন্দর করে লিখি, টয়েস পাই রুট ওভার কী লেখা যাবে বলতো? এম ডিভাইডেড কে। এটা কার মান? টি এর মান। এটা হলো টি এর মান। তো এই সমীকরণটা কার সমীকরণ আমি বলছি বলো তো? একটা স্প্রিংয়ের প্রান্তে যদি ভর চাপানো হয় তাহলে সেই স্প্রিংটাকে টেনে যদি আমরা কী করি বলো তো? ছেড়ে দেই, তাহলে স্প্রিংটা এরকমভাবে স্পন্দিত হতে থাকে বা দুলতে থাকে। সেই স্প্রিংয়ের যদি আমরা দোলনকাল বের করি, ঠিক আছে, এম ভর বিশিষ্ট যদি বস্তু আমরা চিন্তা করে তার দোলনকাল বের করি, তাহলে তার দোলনকাল হবে টি ইকুয়ালস টু টয়েস পাই রুট ওভার এম ডিভাইডেড কে। ওকে, এখন দেখো মনে রাখতে হবে এখানে কিন্তু স্প্রিংয়ের ভর শূন্য। আমরা এই ক্ষেত্রে কি করেছি বলতো? স্প্রিংয়ের ভর শূন্য, তাহলে স্প্রিং ম্যাসলেস, মনে থাকবে স্প্রিংটা হলো ভর শূন্য। আর ভর কার বলতো? এই যে বস্তুটা চাপানো হয়েছে এই বস্তুটার ভর আছে, এই জন্য এই বস্তুটারই আমরা কি বের করছি বলতো? দোলনকাল বের করছি। তাহলে এই বস্তুটাই সরল দোলন গতিতে দুলতে থাকবে এবং এই বস্তু কণাটারই কি পাবো আমরা? দোলনকাল নির্ণয় করতে পারবো। সেই দোলনকাল হলো টি ইকুয়ালস টু টয়েস পাই রুট ওভার এম ডিভাইডেড কে। আমরা আরেকটা বিষয় জেনে আসছিলাম যে যখন আমরা প্রত্যয়নী বল সম্পর্কে যেই ধারণাটা আমরা যেখানে পেয়েছিলাম সেখানে কি ছিল বলো তো? প্রত্যয়নী বল এফ আর ইকুয়ালস টু মাইনাস কে এক্স। অর্থাৎ একটা স্প্রিং যখন প্রসারিত হয়, দেখো প্রসারিত হয়েছে কত? এক্স পরিমাণ প্রসারিত হয়েছে। কোন দিকে? এদিকে প্রসারিত হয়েছে। ঠিক প্রত্যয়নী বলটা কাজ করছে কোন দিকে বলো তো? এই স্প্রিংয়ের জন্য যে প্রত্যয়নী বল, এই প্রত্যয়নী বলটা কাজ করছে কি তার এক্সের বিপরীত দিকে প্রত্যয়নী বল কাজ করছে। তাহলে যদি প্রত্যয়নী বল বিপরীত দিকে কাজ করে তাহলে দেখো আমরা লিখতে পারি এফ আর সমান মাইনাস কে এক্স। এটা আমরা লিখতে পারছি এফ আর সমান কি? মাইনাস কে এক্স, যেখানে মাইনাসটা কি বোঝায়? দিক বোঝায়। অর্থাৎ বল যেদিকে কাজ করে সরণ তার বিপরীত দিকে হয়, এখানে মাইনাসটা দিক বোঝায়। অর্থাৎ বল যেদিকে সরণ তার বিপরীত দিকে। যদি আমরা এই মাইনাসটাকে ওমিট করি তাহলে কি কোনো ক্ষতি হবে? না, আসলে তাহলে কোনো ক্ষতি হবে না। আমরা এটাকে ওমিট করে আমরা লিখলাম যে এফ আর সমান কী বলতো? কে এক্স। নিশ্চয়ই যেহেতু স্প্রিংয়ের মাথায় ভর আছে
তাহলে এই বস্তুটার ওপর কি বল প্রযুক্ত হচ্ছে, সেই বলের কারণে কি ত্বরণ সৃষ্টি হচ্ছে। তাহলে যদি ত্বরণ সৃষ্টি হয় তাহলে আমরা লিখতে পারি এফ সমান কি এম এ সমান কি লেখা যায় বলতো কে এক্স। এখন আমরা কি লিখব, এম ডিভাইডেড কি বলতো কে সমান কি বলতো এক্স ডিভাইডেড এ। কেন লিখতেছি, কারণ এই যে এই সমীকরণটার সঙ্গে একটু তুলনা করতে চাচ্ছি যে এম ডিভাইডেড কে, তাহলে দেখো এম ডিভাইডেড কে সমান কি লেখা যায় এক্স ডিভাইডেড এ। তাহলে আমরা যদি এই এম ডিভাইডেড কে এর মানটা সমান এক্স ডিভাইডেড এ, এই মানটা যদি এই সমীকরণে আমরা যদি ব্যবহার করি তাহলে দেখো নতুন আর একটা ইকুয়েশন তৈরি হয়ে যায়। সেটা কি, এম ডিভাইডেড কে এর জায়গায় কী ব্যবহার করবো এক্স ডিভাইডেড এ। তাহলে টি ইকুয়ালস টু টয়েস পাই রুট ওভার এম ডিভাইডেড কে এর জায়গায় এক্স ডিভাইডেড এ লিখতে পারি। তাহলে এক্স ডিভাইডেড এ বলতে আমরা এখানে কি বুঝবো, এক্স মানে কি বলতো এক্স মানে হলো ডিসপ্লেসমেন্ট। এক্স মানে কি, তাহলে এটা লিখতে পারি টয়েস পাই রুট ওভার ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড অ্যাক্সেলারেশন। ওকে, তাহলে টি ইকুয়ালস টু টয়েস পাই রুট ওভার এক্স ডিভাইডেড এ, এইটা একটা সমীকরণ দোলনকালের জন্য। টি ইকুয়ালস টু টয়েস পাই রুট ওভার এল ডিভাইডেড জি, এটা একটা সমীকরণ। টি ইকুয়ালস টু টয়েস পাই রুট ওভার এম ডিভাইডেড কে, এটা আরেকটা সমীকরণ। এবং প্রত্যেকটা ইকুয়েশন কিন্তু আমরা কি সুন্দরভাবে জানলাম। তাহলে এমটা কি ছিল এই সমীকরণটি, এমটা হলো স্প্রিংয়ের সঙ্গে যে ভরটা যুক্ত করা থাকে সেটা হলো এম। আর কেটাকে আমরা কি বলেছিলাম স্প্রিং কনস্ট্যান্ট। টি কি বলতো তার দোলনকাল বা পর্যায়কাল। ঠিক আছে, এখানেও ঠিক তাই। এক্স হলো কি বলতো সরণ, স্প্রিংয়ের জন্য যে সরণ হচ্ছে, স্প্রিংটা প্রসারিত হচ্ছে আবার সংকুচিত হচ্ছে, এটা হলো সরণ। আর এটা কি বলতো ওই যে বস্তুটা যার ওপরে যে বলটা প্রযুক্ত হলো, প্রত্যয়নী বল প্রযুক্ত হচ্ছে, ঠিক ওই প্রত্যয়নী বলের জন্য বস্তুটা কি হচ্ছে ত্বরণ হচ্ছে। ঠিক সেই ত্বরণের জন্য যে সরণ, সেইটার সম্পর্ক এখানে দেখানো হয়েছে এক্স ডিভাইডেড এ। তাহলে আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।